সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিশ্বে এই কোভিড-19 নামক করোনা ভাইরাসের মহামারীতে যখন পৃথিবী আজ এক পর্যন্ত ক্লান্ত পৌঁছেছে, তখন আমাদের জীবনে আজ অনেক দুঃসময় অনেক কষ্ট দিতে পারছে। কিন্তু স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকায় আমাদের আজ পড়াশোনারও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদের সামান্য কিছু চেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের, বিশেষ করে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এবং শুধু আমার বিদ্যালয় নয়, পাশাপাশি অন্যান্য সকল বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা এতে যদি কারোর কোনো উপকার আসে তাহলে এটা তোমরা শেয়ার করবে এবং এটা দেখে আমাকে লাইক করবে, যাতে পরবর্তীতে আমি আরও তোমাদের উদ্দেশ্যে ভিডিও দিতে বা তোমাদের জন্য আরও ভালো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির করতে পারি এবং তোমাদেরকে আমি ম্যাথে গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য যতটুকু সামর্থ্য আমার আমি তোমাদের উদ্দেশ্যে সেগুলো দিতে পারি। আজ আমি তোমাদেরকে জ্যামিতির বিষয়ে কিছু মৌলিক ধারণা দিতে চাই। জানো তোমরা অনেক কিছু আগে থেকে জ্যামিতি সম্পর্কে জানো, তারপরেও আমার নতুন করে যেহেতু অধ্যায় শুরু করতে হচ্ছে, সেই জন্য আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব জ্যামিতির সংজ্ঞা ও জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস। এই সম্পর্কে আমরা আলোচনা করব। জ্যামিতির সংজ্ঞা, প্রথমে আমরা জ্যামিতির সংজ্ঞা বুঝব। প্রথমে আমরা জ্যামিতির সংজ্ঞা দিব, তাহলে ডেফিনিশন অফ জ্যামিতি। এখানে আমরা সহজ ভাষায় বলে থাকি যে জ্যামিতি বলতে কি বুঝি আমরা, যে জ্যা অর্থ আমরা বুঝি জ্যা অর্থ ভূমি ও নীতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি বলতে ভূমি পরিমাপ বোঝায়। আমরা সারা জীবন এটাই জেনে আসছি, কিন্তু এটাই চিরসত্য। কিন্তু তারপরও আমি তোমাদের জন্য আরও কিছু নতুন জিনিস এখানে সংযোজন করতে এসেছি, যে এগুলো লিখলেও তো তোমাদের হবে। তোমরা যদি মনে করো যে জ্যা শব্দের অর্থ ভূমি এবং নীতি শব্দের অর্থ পরিমাপ, সুতরাং জ্যামিতি বলতে ভূমি পরিমাপকে বোঝায়, এগুলো লিখলেও হবে। তবুও আমি তোমাদেরকে আরও কিছু আধুনিকতা তোমাদের সাথে সংযোজন করার উদ্দেশ্যে তোমাদেরকে আমি নতুন কিছু এখানে অ্যাড করছি, যেমন কি জিওমেট্রি শব্দটি এসেছে কয়েকটি জিওমেট্রি অর্থাৎ ডায়াসিভাল থেকে। এখানে মধ্যে যদি বলি জিও অর্থ আর্ট, তাই জিওগ্রাফি, তার মানে কি এখানে আর্ট মানে আমরা বুঝি বাংলায় ভূমি, এবং মেটেরিয়া এর বহুবচন হচ্ছে মেট্রি অর্থ মেজারমেন্ট, মেটেরিয়া অর্থ হচ্ছে মেজারমেন্ট। সুতরাং জিওমেট্রির শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ মেজারমেন্ট অফ আর্ট, অর্থাৎ আমরা এখানে কী বলতে পারি যে জিওমেট্রি শব্দের অর্থ ভূমির পরিমাপ, তাই না? তাহলে আমরা কি বলবো এখানে, যে জ্যামিতির সংজ্ঞা যদি আমাদের আসে তাহলে আমরা এখানে কি বলবো, যে জ্যা অর্থ ভূমি এবং নীতি অর্থ পরিমাপ। সুতরাং এক কথায় জ্যামিতি আমরা বলতে এখানে বলবো জ্যা অর্থ নীতি এবং ভূমি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি বলতে ভূমি পরিমাপকে বোঝায়। ঠিক আছে বন্ধুরা? এবার সংক্ষিপ্ত ইতিহাস। কিসের সংক্ষিপ্ত ইতিহাস আমি প্রথমে বলে নিয়েছি তোমাদের, জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস। জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাসে আসলে আমাদের আরও অনেক কিছু বলা লাগে এখানে, কিন্তু আমরা এই অল্প সময় অত কিছু তো এগুলো বলা সম্ভব না, যদিও আমাদের মূল বইয়ে এগুলো লেখা নেয়। সেই জন্য আমি সামান্য কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 200, এখানে খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার
11 পুস্তকের 13টি খণ্ডে জ্যামিতি পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সময় বিভূত করে। এই গুরুত্বটি আধুনিক জ্যামিতির ভিত্তি বিষয়। তাহলে এখানে কী দাঁড়ালো, অর্থাৎ ভূমির পরিমাপ থেকে জ্যামিতি শব্দটি উৎপত্তি। তাহলে আমরা সংক্ষেপে কী জানলাম, সংক্ষেপে জ্যামিতির ইতিহাস সম্পর্কে জানলাম। এটা কি, যে হচ্ছে ভূমির পরিমাপ থেকে জ্যামিতি শব্দটির উৎপত্তি। জ্যামিতির তথ্য বিষয়াবলী। জ্যামিতির তথ্য বিষয়াবলী। আমাদের জ্যামিতিতে আমরা সচরাচর জ্যামিতি এটা আমরা সবসময় করে থাকি, কিন্তু জ্যামিতিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী থাকে। আমরা না বুঝে না জেনে এগুলো আমরা ভাষায় এগুলো মুখস্থ করি এবং আমাদের খাতায় পরীক্ষায় আসলে আমরা লিখে দিই, কিন্তু কোনটা কীভাবে আসছে কী এটা আমরা হয়তো বোঝার চেষ্টা করি না। যেমন জ্যামিতির তথ্য বিষয়গুলি মৌলিক যে বিষয়গুলো আমাদের জানা লাগে, তার ভিতরে একটা হচ্ছে প্রতিজ্ঞা, তারপর আছে সম্পদ্য, উপপাদ্য, আর হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে কয়টা বিষয় এখানে তথ্য বিষয়গুলো আমাদের? চারটা। একটা হচ্ছে প্রতিজ্ঞা, আর একটা হচ্ছে সম্পদ্য, উপপাদ্য, অনুসিদ্ধান্ত। এই চারটা বিষয়ের উপরে ভিত্তি করে, চারটে বিষয়কে সমৃদ্ধভাবে আমাদের জ্যামিতি এর ভিতর থেকে যে কোনোভাবে আমাদের যে কোনো তার থেকে জ্যামিতির পরীক্ষার খাতায় আসতে পারে। যেমন প্রতিজ্ঞা, এখানে আমরা লিখছি প্রতিজ্ঞা। তাহলে আমরা বলবো প্রতিজ্ঞা জিনিসটা কি? প্রতিজ্ঞা হচ্ছে জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলে। তাহলে আমরা কী বললাম, জ্যামিতিতে যে সকল বিষয় সাধারণভাবে আলোচনা করা হয়, বিষয় আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে কী বলছি আমরা? জ্যামিতি বলছি। সম্পর্ক, সম্পর্ক হচ্ছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা অঙ্কনে নিপুণ প্রমাণ করা যায় তাকে সম্পর্ক বলে। তাহলে সম্পর্কের মূল বিষয়টা কী দাঁড়ালো? এটা একটা কিছু তোমাকে সংকেত বা কিছু কথা বলে দেবে, বলে সেখান থেকে তোমাকে কী করতে হবে, যে ওই বিষয়ের উপর ভিত্তি করে ওই বিষয়ের ধারণা নিয়ে তোমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সম্পর্কের মূল বিষয়গুলো কিন্তু যে কী করে অঙ্কনের নির্ভুলতার প্রমাণ, যে যেটা বলেছে তোমাকে সেই জিনিসটাকে নির্ভুলভাবে এঁকে দেখানো। যেমন বলতে পারেন যে একটি ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, হয়তো বা সেখানে কোণের পরিমাপটা বলে দিতে পারে যে দুটি বাহু, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তখন কী করতে হবে, প্রথমে ওই বিষয়গুলোকে তোমার খাতায় এঁকে নিয়ে ওর উপর ভিত্তি করে তোমার চিত্রটা অঙ্কন করতে হবে এবং অঙ্কনের চিত্রটা তোমার নির্ভুল হতে হবে। সেটা হচ্ছে কিন্তু সম্পর্ক। তাহলে সম্পর্ক বিষয়টা জানতে হবে। এরপর আসছে আমাদের উপপাদ্য। উপপাদ্য বিষয়টা যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। সম্পর্ক এবং উপপাদ্য দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এবং একটা আর একটার অল্টারনেটিভ। অর্থাৎ এখানে বলছে আমাদের যে উপপাদ্য বলছে যে প্রতিজ্ঞায়, প্রতিজ্ঞা কিন্তু আমাদের প্রথমে বলছি, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলা হয়। আমাদের বলতে পারে যে এখানে প্রমাণ করো যে ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। তাহলে এটাকে আমাদের জ্যামিতিক চিত্র এঁকে এবং এটাকে আমাদের তার প্রমাণ করে এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করে প্রমাণ করে দেখানোটাই হচ্ছে আমাদের উপপাদ্য। তারপর হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। কোনো জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এই সিদ্ধান্ত থেকে এক বা একাধিক নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাকে আমরা কী বলবো? অনুসিদ্ধান্ত বলবো। তাকে আমরা কী বলবো? অনুসিদ্ধান্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম শেষের বিষয়গুলো আমরা প্রথম থেকে আরেকবার একটু আলোচনা করি। আমরা প্রথম কী বললাম? জ্যামিতিক সংজ্ঞা, জ্যামিতিক সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে এটা নোট ডাউন করে নিতে পারো এবং এটা যেহেতু ভিডিও আকারে আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরবর্তীতে পজ করে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার সেখান থেকেও যদি তোমাদের প্রয়োজন মনে করো
বা যদি মনে করো এটা তোমাদের জন্য উপকারে আসবে তাহলে বা এই ভিডিও যদি কোনো নতুন নতুন কিছু থাকে তাহলে তোমরা প্লিজ এটা লিখে নিও বা তোমরা এটা তোমাদের জন্য কপি করে রেখে দিও। আর তারপর আমরা এখানে জ্যামিতিক যে তথ্য বিষয়গুলো আমরা যদিও এটা করে থাকি কিন্তু আমরা এইগুলো নিয়ে ভাবি না বা এইগুলো কখনো জানি না, বোঝার চেষ্টা করি না যে এইটা প্রতিভা, এইটা উপপাদ্য, এটা অনুসিদ্ধান্ত, এটা সম্পাদ্য। তাহলে আমি আজকে যে বিষয়গুলো তোমাদেরকে দেখালাম প্লিজ তোমরা এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে এবং কারো যদি কোনো প্রকার প্রশ্ন বা কোনো কিছু জানার আগ্রহ থাকে বা জানার দরকার হয় তাহলে আমার কাছে মোবাইল করবে, আমাকে মোবাইল করে তোমরা জানতে পারবে, অথবা স্কুল খুললে স্কুলে আমার সাথে দেখা হবে, ওই বিষয়টা তোমরা জানতে পারবে। ঠিক আছে, আজকে আমরা আবার এই জ্যামিতির সাথে রিলেটেড আরও কিছু জিনিস আমরা এখান থেকে শিখব। ঠিক আছে, আজকে আমি যে বিষয়গুলো তোমাদের এখন আলোচনা আনবো, প্রথমে আমি এখানে লিখছিলাম যে এই যে জিনিসগুলো সব ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10 সব ক্লাসে কাজে লাগবে। এখন আমি অনলি যে তোমাদের জ্যামিতিতে পড়াবো সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর একটা জ্যামিতি, এটা সরলরেখা সম্পর্কিত একটা জ্যামিতি বিষয় গণিত। ঠিক আছে, আর এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জ্যামিতি মৌলিক ধারণা, এটা হচ্ছে তোমাদের জ্যামিতি মৌলিক ধারণা থেকে আমরা এখান থেকে ইয়ে করবো। আমাদের তোমার উৎপত্ত 1 উপপাদ্য 1। তাহলে আমরা কিন্তু জ্যামিতির যে তথ্য 4টি বিষয় নিয়ে কথা বলেছি তার ভিতরে উপপাদ্য একটা বিষয় আছে। তাহলে উপপাদ্য 1-এ ক্লাস 6-এর প্রথম উপপাদ্য 1-এ আছে একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে, যেমন আমরা এটাকে সাধারণ নির্বাচন আকারে লিখতে পারি, একটি সাধারণ নির্বাচন। কি লিখলাম যে একটি সরলরেখার যে কোনো বিন্দুতে অপর একটি সরলরেখা অপর একটি সরলরেখা মিলিত হলে বিন্দুতে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টির 2 সমান্তরাল। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা উপপাদ্য, আমরা একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের কয়টি ধাপ অবলম্বন করতে হয়। তোমরা যেহেতু ক্লাস 5 থেকে ক্লাস 6-এ আসছো, হয়তো অনেকে কিছুটা শিখেছো, আবার অনেকে হয়তো কিছুটা এখনও পর্যালোচনার ভিতরে আছে। একটা উপপাদ্যে আমাদের 4টে ধাপ সাধারণত অবলম্বন করতে হয়। ধাপগুলো কী কী আমাদের আমরা এখানে লিখি। 1 হচ্ছে সাধারণ নির্বাচন, 1 নম্বর সাধারণ নির্বাচন, 2 বিশেষ নির্বাচন,
3 যদি অঙ্কন আমাদের থাকে তাহলে অঙ্কন যদি থাকে, যদি প্রয়োজন হয় তাহলে 4 নাম্বার হচ্ছে আমাদের প্রমাণ। এইটা ঠিক আছে। এই 4টা অংশ আমাদের এখান থেকে কী করতে হবে? প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন, 2 বিশেষ নির্বাচন, 3 অঙ্কন যদি প্রয়োজন হয় তাহলে আমরা অঙ্কন লিখব, আর 4 হচ্ছে আমাদের প্রমাণ। এইবার আমাদের এখানে কিন্তু আমরা চিরাচরিত ভাবে পড়ে আসছে কি, প্রথমে সাধারণ নির্বাচন লিখে তারপরে চিত্র আঁকি, তারপর কি করি এখানে চিত্র আঁকি আমরা, তারপরে এখানে বিশেষ নির্বাচন লিখি, তারপরে যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন লিখি, তারপর কি করে প্রমাণ লিখি আমরা। এখন একটু পরিবর্তন আনতে হবে আমাদের। পরিবর্তন হচ্ছে আমরা যদি আগে চিত্র আঁকি, চিত্র এঁকে যদি আমরা বিশেষ নির্বাচন লিখি তা হবে, কিন্তু আমাদের বইয়ে যেগুলো লেখা আছে আমরা সেভাবে অনুসরণ করব। যেমন কি আমরা এখানে বিশেষ নির্বাচন লিখব, এখানে লিখলাম বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। এখন তোমার হয়তো প্রশ্ন করতে পারবো যে স্যার বিশেষ নির্বাচন তাহলে আমরা চিত্র না দেখে কীভাবে এখানে বিশেষ নির্বাচন লিখতে হবে? অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আগে আমি বলেছিলাম কিন্তু আগে সাধারণ নির্বাচন লেখার পরে এখানে চিত্র দিতে, কিন্তু এখন আমি বলবো চিত্রটা ওইভাবে না দিয়ে আমরা চিত্রটা এখান থেকে প্রথমে একটা এই দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে আমরা এখান থেকে একটা আমরা এখানে বলে নিচ্ছি যা এখানে যেটা বলছে একটি সরলরেখার যে কোনো বিন্দু, তাহলে আমরা একটা সরলরেখা নিলাম, সরলরেখা এটার নাম দিলাম এ বি, যে কোনো একটা বিন্দু ও দিলাম, ঠিক আছে। এবার বলছি যে কোনো একটি বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে, এই অপর একটি সরলরেখা মনে করো সেই সরলরেখাটা এরকম হতে পারে, ঠিক আছে। এটা আমাদের এটা অপর একটা সরলরেখা আমাদের মিলিত হলো, এর নাম দিলাম বলছি। তাহলে আমাদের এখানে বলছে মিলিত হলে মিলিত বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হয়, তাহলে দেখো তো আমাদের এখানে কী কী কোণ উৎপন্ন হচ্ছে? এ ও সি, এ একটা কোণ উৎপন্ন হচ্ছে, আর কি কোণ উৎপন্ন হচ্ছে? বি ও সি, এ আর একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কী কী কোণ পেলাম এখানে? এটাকে বলা হচ্ছে কোণ চিহ্ন। তাহলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল অফ বি ও সি, বি ও সি সমান সমান 290। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। আমরা এখন তাহলে ওর উপর ভিত্তি করে আমরা এখানে বিশেষ নির্বাচন করব। আমরা লিখি, মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রেখা মিলিত হয়েছে। তাহলে আমরা কি বললাম? চিত্র অনুযায়ী দেখো এদিকে আমরা বললাম মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে, এই যে এবি সরলরেখা এর ও বিন্দুতে আমরা ওসি রেখা মিলিত হয়েছে, ফলে এখানে লিখব ফলে অ্যাঙ্গেল এ ও সি ও অ্যাঙ্গেল বি ও সি দুটি কোণ উৎপন্ন হয়েছে। এবার আমাদের এখানে একটা ভাষা অবশ্যই লিখতে হয়, ভাষাটা হচ্ছে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এখানে যে ভাষাটা বলেছে আমাদের বলছে
যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে কোন দুটি কোণ উৎপন্ন হচ্ছে? এওসি আর বিওসি। ঠিক আছে, আমাদের কোন দুটো হচ্ছে এওসি আর বিওসি, এদের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখব অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান এখানে কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, আমরা দুই সমকোণ বললাম, আমরা পরিভাষাটা এখানে ব্যবহার করলাম। এইবার আমাদের এইটা প্রমাণ করতে গেলে আমাদের কী করা লাগবে? এই ও বিন্দুতে আমরা একটা লম্ব টেনে নেব। ওটি একটি লম্ব টানি। তাহলে আমরা এখানে আমাদের প্রয়োজনগুলো কি? অঙ্কন। আমরা অঙ্কনটা লিখি। অঙ্কনটা হচ্ছে আমরা লিখব সংক্ষেপে লিখি। ও বিন্দুতে ওটি লম্ব ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম এখানে? ও বিন্দুতে আমরা আরো যদি বিস্তৃতভাবে লিখতে চাই, বড় বড় আকারে লিখতে চাই, তাই লিখতে পারি এ বি রেখার ও বিন্দুতে ওডি লম্ব হবে। দরকার নেই আমাদের, ওটা লিখতে হচ্ছে আমার, আর এ বিন্দুতেও একই মান। আমরা এরপর লিখবো আমাদের 4 নম্বর ধাপ প্রমাণ। প্রমাণে আমাদের কি বলছে? আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান কত? 2 সমকোণ। তাহলে আমরা এটা লিখি প্রমাণে অ্যাঙ্গেল অফ এওসি প্লাস অ্যাঙ্গেল অফ বিওসি সমান সমান। হ্যাঁ, তোমরা এবার আমাকে বলো, দেখো তো এদিকে অ্যাঙ্গেল এওসি কি লিখছি আমরা? এওসি। তাহলে এটা কি? এওসি। তাহলে আমাদের আমরা ভাবলাম এইটুকু না, এখানে এইটুকু যদি না থাকে তাহলে এওসি এর ভিতরে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? হ্যাঁ, অবশ্যই 2টি কোণ উৎপন্ন হয়েছে। কী কী কোণ উৎপন্ন হয়েছে দেখো তো? যে এ ও ডি, আর একটা কী কোণ উৎপন্ন হয়েছে? সি ও ডি। তাহলে আমরা এইটুকু পরিবর্তে আমরা লিখবো এখানে এটুকু লিখলাম অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি। আর এই যেটা ছিল সেটাকে আমরা এখানে এভাবে লিখে দিলাম অ্যাঙ্গেল বিওসি। আমি আবার বলি, দেখো তোমরা এওসি এইটুকুর ক্ষেত্রে আমরা ভাবলাম এটুকু না এখানে। তাহলে আমাদের কী কী কোণ উৎপন্ন হচ্ছে? এখানে 2টি কোণ উৎপন্ন হয়েছে। কী কী কোণ? এ ও ডি আর সি ও ডি। তাই আমরা এখানে এওসির পরিবর্তে আমরা এই দুটো কোণকে এখানে লিখলাম। এই দুটো কোণকে আমরা, ঠিক আছে? এখন তাহলে আমরা এটা সমান সমান অ্যাঙ্গেল এ ও ডি। আমাদের উদ্দেশ্য কিন্তু দেখাতে হবে যে 2 সমকোণ। তাহলে আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ ও ডি, যেহেতু এটা একটা লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের 1 সমকোণ। আর যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল এ ও ডিকে 1 সমকোণ পেয়ে গেছি, মানে টার্গেট এই বাকি দুটোকে 1 সমকোণ দেখানো। তাহলে আমরা এখানে দেখাই অ্যাঙ্গেল সি ও ডি প্লাস অ্যাঙ্গেল বিওসি। এটা আমরা একই ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে তোমরা এখন আমাকে বলো তো, এওডি এখানে লিখলাম আর সিওডি। তাহলে দেখো এখানে সিওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি। আমি আবার বলি, এই যে সিওডি, দেখো সিওডি আর হচ্ছে বিওসি, এই দুটো কোণ। এই কোণটা যোগ এই কোণটা, তার মানে এই কোণটা হলো, তোমরা বলো তো এই কোণটার নাম কি এখন? হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারবে এই কোণটার নাম বি ও ডি। তাহলে এটা লিখলাম আমরা এখানে বি ও ডি। তাহলে এবার কি হচ্ছে আমাদের এটা, যে এটা 1 সমকোণ, এটা 1 সমকোণ। তাহলে এটা লিখলাম 1 সমকোণ যোগ 1 সমকোণ। ঠিক আছে, 1 সমকোণ যোগ 1 সমকোণ সমান সমান কত হবে?
2 সমকোণ, আর যেটা আমাদের প্রমাণ করতে বলছিল যে অ্যাঙ্গেল এওসি, এই যেটা প্রমাণ করতে চেয়েছিল অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি যেটা 2 সমকোণ। দেখো তো আমাদের এখানে আসলে কিনা অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান এই আমাদের 2 সমকোণ কি হয়েছে না? এটা হচ্ছে আমরা এখানে লিখবো কি প্রমাণ। ঠিক আছে, যদি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমার কাছে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। প্রশ্ন যে কোনোভাবে করতে পারো, তোমরা আমাকে মোবাইলেও করতে পারো অথবা এসএমএসও করতে পারো অথবা কমেন্ট করেও আমার কাছে জানতে পারো। তো মোবাইল নাম্বার 01714989751 01612399506। যেহেতু তোমাদের কাছে একটা অনুরোধ, যেহেতু প্রথমে অনলাইনে আমি এই ক্লাস নিচ্ছি, এমনি দীর্ঘদিন থেকে স্কুলে বা বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। অনলাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার এর আগে ছিল না, এই প্রথম নিলাম। হয়তো অনেক ভুল হতে পারে বা কথা জড়তাও থাকতে পারে, তারপরে আমার হয়তো বা কোনো বোঝানোতে সমস্যাও হতে পারে বা আমি সঠিকটা হয়তো প্রয়োজন তথ্যগুলো না দিতে পারি। যদি কারোর কোনো সমস্যা বা মনে করো যে আমার কোনো অসুবিধা হয়েছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে, প্লিজ শুধু শিক্ষার্থীরা না, যদি কোনো অভিভাবক এটা দেখে থাকেন বা অভিভাবক এটা দেখার আগ্রহ প্রকাশ করে থাকেন এবং আপনাদের কাছে ভালো বা মন্দ যা লাগুক না কেন, আমাকে এমন কোনো কমেন্টস বা এমন কোনো কিছু বলবেন না যাতে আমি উৎসাহিত না হয়ে নিরুৎসাহিত হই। হয়তো ভুল হতে পারে, আপনারা সেটা আমাকে উপদেশ বা বিভিন্ন পরামর্শ দেন, আমি যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি। আমি আশা করি যে জ্যামিতির বিষয়ে যে শুধু জ্যামিতি না, গণিতের যাবতীয় বিষয়াবলী আমি চেষ্টা করব এই যতদিন পর্যন্ত স্কুল স্বাভাবিকভাবে না হচ্ছে বা স্বাভাবিকভাবে ক্লাস শুরু না হচ্ছে ততদিন আমি শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটা তোমাদেরকে ইউটিউবে দিলাম, মানে আমি এটা কমপ্লিট করে দিলাম। আর এটা করা থাকবে এবং বিশেষ করে আমার স্কুলের যেসব শিক্ষার্থীরা, তোমরা হয়তো আমি এই স্কুলে পড়িয়েছি আগে একবার বা একদম একাধিকবার পড়েছি, তারপর আমি মনে করছি এই জিনিসটা আবার আর তোমাদেরকে পুনরাবৃত্তি করি যাতে তোমাদের জন্য উপকারে আসে। তোমরা প্লিজ বিষয়টা দেখবা এবং দেখার পরে যদি তোমার এটা ভালো লাগে তাহলে এটা আমি আমার ফেসবুকেও দিব এবং ইউটিউব চ্যানেলে দিব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কমলস ম্যাথ স্কুল। তাহলে আমি আপাতত এটা বুঝলাম, এখান থেকে মুসলিম আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এটা এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা পারলে কমলস ম্যাথ স্কুল, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমরা এটা দিয়ে এখান থেকে সার্চ দিলে আমাদের এটা পাবে, অথবা আমার ফেসবুক পেজেও এটা তোমরা পাবে। ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। সকলে ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং এই দুঃসময় সবাই সহযোগিতা প্রার্থনা করো। ধন্যবাদ, বাই।